বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রবলেম 2 আলোচনা করব। আমরা এখানে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাচ্ছি, আহ, এবং এই ট্রানজেকশন গুলো অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে প্রভাবিত করে আমরা এই অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে পুরো প্রবলেমটা একবার পড়ে নিই। এখানে ট্র্যাক্সি মেইর started her own consulting firm, Matrix Consulting, on May 1, 2024. The following transaction occurred during the month of May. তো মে মাসের ট্রানজেকশন গুলো এখানে দেওয়া আছে। আমরা অলরেডি পড়েছি যে ট্রানজেকশন বলতে বিজনেসে যে ইকোনমিক ইভেন্টস গুলো আছে সেগুলোকে আমরা ট্রানজেকশন বলবো। অর্থাৎ যে যে ইভেন্টস অ্যাকাউন্টিং ইকুয়েশন গুলোকে চেঞ্জ করবে সেগুলোকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় ট্রানজেকশন বলবো বা ইকোনমিক্স ইভেন্ট বলবো। তো এখানে প্রথমে $7,000 ইনভেস্টেড ইন দ্য বিজনেস। তো আমাদের যে ওনার রিক্সি, সে $7,000 ব্যবসাতে ইনভেস্ট করলো। তারপর মে 2 তারিখে সে $900 অফিস রেন্ট বাবদ পে করলো। দেন মে 3 তারিখে পারচেজ 600 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দটা আমরা যখন পাবো তখন ধরে নিবো এটা বাকিতে ক্রয় করা হয়েছে। অন অ্যাকাউন্ট মানে অন ক্রেডিট, বাকিতে। সাপ্লাইজ অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম সাপ্লাইজ ইউজ করা হয়, কলম, খাতা, পেন্সিল, বিভিন্ন অফিসিয়াল সাপ্লাইজ অফিসে কাজে লাগে। তো এটা এক ধরনের অ্যাসেট হিসেবে আমরা ট্রিট করি। এরকম $600 সাপ্লাইজ কিনা হইলো। দেন $125 পে করা হইলো এবং ক্যাশে পে করা হলো টু কান্ট্রি নিউজ ফর অ্যাডভার্টাইজমেন্ট। দেন মে 9 তারিখে 4,000 ক্যাশ রিসিভ ফর সার্ভিস পারফর্ম। এটা কনসাল্টিং ফার্ম, সুতরাং তারা কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকে এবং সে সে একটা কনসাল্টিং সার্ভিসের দেওয়ার মাধ্যমে সে $4,000 রিসিভ করবে। দেন ওনার উইথড্র 1,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এই ব্যবসা থেকে $1,000 ক্যাশ উইথড্র করলো, ব্যবসা থেকে নিয়ে গেল। পারফর্ম 5,400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আবার অন অ্যাকাউন্ট শব্দটা দেখলে আমরা ধরে নিব যে পেমেন্ট হয়নি। আমরা সার্ভিস পারফর্ম করছি, আমাদের ওনার তার কনসাল্টিং ফার্ম সার্ভিস প্রোভাইড করছে, বাট দ্যাট ডিড নট রিসিভ এনি পেমেন্ট। So it is $5,400. And May 17 paid 2,500 for office salaries. So 2,500 টাকা অফিস স্যালারিস হিসেবে পে করা হয়েছে। Paid for the supplies purchase on account on May 3. তাহলে সাপ্লাইজ পারচেজ যেটা আমরা অন অ্যাকাউন্টে করছিলাম মে 3 তারিখে, সেটা আমরা পে করলাম এই 20 তারিখে এসে। রিসিভ ক্যাশ পেমেন্ট অফ 4,000 ফর সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট অন May 15। তাহলে $4,000 আমরা ক্যাশ রিসিভ করলাম ফর সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট May 15। তাহলে আমরা দেখতেছি May 15 যে $5,400 আমরা সার্ভিস দিছিলাম, কনসাল্টিং সার্ভিস, সেখান থেকে আমরা 4,000 রিসিভ করলাম, বাকিটা এখনো পাওয়া যায়নি। তারপর May 26 তারিখে borrowed 5,000 from bank on notes payable. তো 5,000 ব্যাংক থেকে বড় করা হয়েছে এবং তার বিনিময়ে একটা নোট পেয়েবল দেওয়া হয়েছে। নোট পেয়েবল যে লাইবিলিটি, ব্যাংক তো নিশ্চয়ই একটা গ্যারান্টি চায় কতদিন পরে আমি টাকা দিব। সো এটা ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সেখানে ব্যাংক এই ইনস্ট্রুমেন্টের এগেইনস্টে আমাকে $5,000 লোন দিল। দেন উই পারচেজ দ্য ইকুইপমেন্ট 4,200 অন অ্যাকাউন্ট। এটাও আমরা টাকায় কিনি নাই, ক্যাশে কিনি নাই, আমরা পরে পে করবো। $270 ফর ইউটিলিটিস। তাহলে $275 আমরা ইউটিলিটিস বাবদ পে করলাম। এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। আমরা যদি বাংলায় বলি গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, এগুলোকে ইউটিলিটিস একসঙ্গে বলতে পারি। আমাদের এখানে 3টা রিকোয়ারমেন্ট আছে। প্রথম হচ্ছে দা শো দা ইফেক্ট অফ প্রিভিয়াস ট্রানজাকশন অন দা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে আমরা এই এফেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা কিভাবে দেখাবো। দেন প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে ফর দ্য মান্থ অফ মে। দেন প্রিপেয়ার এ ব্যালেন্স শিট এট May 31, 2024। আমরা অলরেডি আমাদের ক্লাসে আলোচনা করছি যে একটা প্রতিষ্ঠান
অনেকগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। তার মধ্যে সবচেয়ে কমন দুটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্য প্রফিট এন্ড লস অফ দ্য অর্গানাইজেশন। এটার কাজই হচ্ছে একটা প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন হয়েছে সেটা শো করা, এবং এই স্টেটমেন্টে প্রফিট এন্ড লসটা ক্যালকুলেশন করা হয়। আর ব্যালেন্স শিটে মূলত অ্যাসেট লাইবিলিটিজ এবং ইকুইটি, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে প্রুভ করা হয় যে whether asset equal to liabilities plus owners equity। এই হচ্ছে আমাদের মূলত প্রবলেম। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। তো সলভ করার জন্য আমি এক্সেল এর সহায়তা নিব, যেহেতু আমাকে যুগ বিয়োগ করতে হবে এখানে। আমি যুগ বিয়োগের প্রয়োজনে আমি এক্সেল এর সহায়তা নিব এখানে। আমি এরকম একটা অঙ্ক আগে করছিলাম, আমি আজকে আবার এখানে এটা প্রবলেম টুটা করব। তো প্রথমত আমরা আমাদের কোম্পানিটাকে দেখি। এটা হচ্ছে ট্রেক্সিমেই ব্যবসায়ের নাম, না ট্রেক্সিমে হচ্ছে ওনার্স এর নাম, এবং ব্যবসার নাম হচ্ছে মেট্রিক কনসাল্টিং। তো আমরা মেট্রিক কনসাল্টিং এর ট্রানজেকশন অ্যানালাইসিস করছি। তো আমি এখানে লিখলাম মেট্রিক্স কনসাল্টিং, আমি নিচে লিখলাম ট্রানজেকশন অ্যানালাইসিস, এবং লিখলাম ফর দ্য মান্থ অফ মে। ঠিক আছে, ঠিক আছে, ফর দ্য মান্থ অফ মে। ঠিক আছে, দেন এখন আমরা চলে যাই। আমরা আমাদেরকে এখানে একটা ফরম্যাট তৈরি করতে হবে। তো আমরা প্রথমে অ্যাসেট, আমরা যে অ্যাকাউন্ট ইকুয়েশনটা আমি এখানে এখানে একটু লিখছি। আমরা জানি অ্যাকাউন্ট ইকুয়েশনটা হচ্ছে, দরকার নেই এখানে আমরা লিখি। আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু, একটা অ্যাসেট ইকুয়ালস টু, হ্যাঁ আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখছি, ইকুয়ালস হবে। ইকুয়ালস এখানে সার দিয়ে আমি ইকুয়াল টু আনতে হবে এখানে, না হলে ইনসার্ট, ইনসার্ট সিম্বল, সিম্বল হিসেবে এটাকে নিয়ে আসি। আমরা জানি কল আসতেছে না। এটা অ্যাসেট ইকুয়াল টু আমাদের হবে লাইবিলিটিস প্লাস, আমি একটু খালি রাখলাম, প্লাস ইকুইটি প্লাস, তাহলে ইকুইটিস। এখানে আমরা এটাকে এখানে অ্যাসেট গুলা লিখবো। আমি যে ইন্ডিভিজুয়াল অ্যাসেট গুলো আছে সেগুলো আমি এখানে লিখবো, এবং নিচের ঘরে এটা আমার আহ, টা এখানে আমি লিখবো লাইবিলিটিস, আর এখানে আমার ইকুইটি গুলো লিখবো। আমি এখানে সিরিয়াল গুলো লিখবো, ট্রানজাকশন ডেটটা লিখবো, ডেট, দেন আমার হয়ে গেল। তারপর আমি এটা পুরোটাকে আমি সিলেক্ট করে কিছু ক্লোজ করে নিই, পরবর্তীতে প্রয়োজন হলে আরো বাড়ায় নেব। তাহলে এখানে আমি এটাকে মার্জ সেন্টার করে মধ্যে নিয়ে আসলাম, তাহলে আমার বিষয়টা সুন্দর হলো। তারপর এটাকে আমি একটু বড় করে নিলাম। তাহলে আমার এখানে অ্যাসেট, এখানে লাইবিলিটিস, আমার এটা ইকুয়াল কলামটা আমি ছোট করে নিই, এখানে প্লাস কলামটা ছোট করে নিই। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে গেল অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি।
আপনারা যখন বাসায় করবেন বা পরীক্ষার হলে করবেন, তখন তো আর এক্সেলে করবেন না, হাতে করবেন। তো হাতে করলে যে কাজটা করবেন, আপনারা খাতাটাকে ল্যান্ডস্কেপ করে এটা করবেন। ল্যান্ডস্কেপ করে না করলে আপনার এখানে অনেকগুলা কলাম হবে, এবং আপনি সেই কলামগুলা পরবর্তীতে একটা একটা করে করলে আপনি পারবেন না। ল্যান্ডস্কেপ করবেন, এবং অঙ্কটা পড়ার পরে অ্যাসেট লাইবিলিটিজ এবং ইকুইটি গুলো আইডেন্টিফাই করবেন। যেমন আমি এখানে ইকুইটির সময় 4টা করে রাখছি, নর্মালি এখানে 4টাই থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউস, তারপর হচ্ছে এক্সপেন্স, আর হচ্ছে ড্রয়িং। আমরা এই 4টা জিনিস রাখি। তো আপনার গড় করার সময় আসলে অ্যাসেট কয়টা হতে পারে, লাইবিলিটিস কয়টা আছে, আপনারা একটু অঙ্ক করার সময় এগুলো আইডেন্টিফাই করে ফেলবেন। তাহলে আপনার গড় করার সময় আপনি অ্যাকুরেটলি গড়টা করতে পারবেন। কয়টা কলাম লাগবে আপনার, কয়টা রো লাগবে, আপনি আহ, করে ফেলবেন। তো রো কয়টা লাগবে, আমরা ট্রানজেকশনের যে কয়টা আছে সে কয়টা লাগবে, নিচে একটা টোটাল কলাম লাগবে, উপরে 2টা কলাম লাগবে। আমরা মোটামুটি করে ফেললাম। আর এটা হচ্ছে মূল কলাম, আমি এটাকে বোল্ড করে দিই, তাহলে ঠিক বর্ডার দিয়ে দিলাম, তাহলে এটা আইডেন্টিফাই হয়ে গেল। এবং তাহলে আমরা প্রথম ট্রানজেকশনটা দেখি। 7,000 টাকা ব্যবসাতে ইনভেস্ট করুন। তো আমাদের এই ধরনের ব্যাপারগুলোতে আপনি যে প্রথমে যে কাজটা করবেন, 2টা অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করবেন। প্রত্যেকটা ট্রানজেকশন অ্যাটলিস্ট 2টা, কোনো কোনো ট্রানজেকশন একাধিক থাকতে পারে, 2 এর অধিকও থাকতে পারে। তো আমরা এই যেহেতু এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, সুতরাং আমরা এখানে 2টাই আপনাদেরকে চেক করব যে আপনি 2টা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পারেন কিনা, এবং সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে এর এফেক্টটা দেখাতে পারেন কি। তো উপরের দিকে যারা অ্যাকাউন্টিং করবে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ, তখন একাধিক 2 এর অধিক অ্যাকাউন্ট থাকতে পারে একটা ট্রানজেকশন। তো প্রথমত আমরা আসি মে 1-এ। এখানে 7,000 টাকা ক্যাশ ইনভেস্ট করা হলো। তাহলে আমরা এখানে একটা জিনিসকে অ্যাজিউম করে নিতে হবে, অ্যাজিউম বলা যায় না, এটা লিগ্যাল ইন্টিটি। আমরা যে ম্যাট্রিক্স কনসাল্টিং, তাকে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টিটি হিসেবে কনসিডার করি। যদিও একটা সোল প্রপার্টিশিপ আর্টিফিশিয়াল ইন্টিটি তার আছে কিনা সেটা অনেক সময় কোয়েশ্চেনেবল, বাট প্রাইভেট লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, তারা আর্টিফিশিয়াল ইন্টিটি হিসেবে বিবেচনা করা হয়। তো আমরা এই পর্যায়ে এখানে ম্যাট্রিক্স কনসাল্টিং যে ফার্মটা আছে তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টিটি হিসেবে বিবেচনা করব। অর্থাৎ মালিক হবে সেপারেট ইন্টিটি, ন্যাচারাল ইন্টিটি, আর ম্যাট্রিক্স কনসাল্টিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টিটি। তাহলে মালিক এবং ম্যাট্রিক কনসাল্টিং কনসাল্টিং হচ্ছে ডিফারেন্ট ইন্টিটি। অর্থাৎ মালিক এবং ব্যবসা একই নয়, ব্যবসা একটা সত্তা, মালিক একটা সত্তা। তাহলে এখানে মালিক 4,000, অর্থাৎ ট্রিক্সি 7,000 ব্যবসাতে ইনভেস্ট করলো। তাহলে আমরা এটার জন্য জানা কি কি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি কি এফেক্ট আসে, আমরা দেখতেছি 7,000 টাকা মালিক যত, হ্যাঁ, মালিক যত টাকা ব্যবসাতে ইনভেস্ট করবে, হ্যাঁ, সবগুলোকে আমরা ক্যাপিটাল হিসেবে ট্রিট করব। এটা আপনাকে মনে রাখতে হবে। এনিথিং দ্যাট ইজ ইনভেস্টেড বাই দ্য ওনার ইজ কনসিডার্ড অ্যাজ এ ক্যাপিটাল। তাহলে আমরা বললাম যে মালিক যা ইনভেস্ট করবে পুরোটাকে আমরা ক্যাপিটাল হিসেবে বিবেচনা করবো, সেটা ক্যাশ হোক, বা কোনো গুডস হোক, অথবা কোনো অ্যাসেট হোক, অন্য কোনো অ্যাসেট হোক, যাই ইনভেস্ট করবে এটাকে ক্যাপিটাল হিসেবে আমরা ট্রিট করব। তাহলে ব্যবসাতে এটার ফলে কি কি পরিবর্তন আসলো, ব্যবসাতে ক্যাশ ইনজেক্ট হলো, একই সঙ্গে এই ক্যাশটাকে আমরা মালিকের একটা কন্ট্রিবিউশন হিসেবে রেকর্ড করবো, যেটাকে আমরা ক্যাপিটাল বলবো। তাহলে ইকুয়েশনের ক্যাপিটালকে এটা বাড়ালো, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে ক্যাপিটাল বাড়লো, অপরদিকে ক্যাশ নামক অ্যাসেট বাড়লো। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটা ডেটটা আমরা প্রথমে লিখবো। ডেটটা হচ্ছে আমাদের মে 1। তাহলে আমাদের ক্যাশ নামক অ্যাসেট বাড়লো, আমি উপরে একটা ক্যাশ লিখলাম, এবং ক্যাশের পরিমাণটা হচ্ছে আমাদের কত এখানে, 7,000। তাহলে আমরা 7,000 লিখলাম। অপরদিকে ক্যাপিটাল বাবদ 7,000 টাকা আমাদের বাড়লো। তাহলে আমি ইকুয়েশনে 2 সাইডে আমি টাকাটা লিখে দিলাম।
তাহলে প্রত্যেকটা ট্রানজেকশন এরকম দুইটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে সেটা ইকুয়েশনে আমাদের এভাবে করে লিখতে হবে। ঠিক আছে, তারপর আসেন আমরা সেকেন্ডটাতে চলে যাই। পেইড 900 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। 900 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, তাহলে $900 আমরা অফিস রেন্ট হিসাবে আমরা পে করলাম। ঠিক আছে, $900। তাহলে এটার জন্য কি হবে? পেইড পেইড হইলে টাকা প্রতিষ্ঠান থেকে আউট হয়ে যাবে, তাহলে টাকা চলে যাবে। অপরদিকে এটা এক ধরনের অফিসের এক ধরনের খরচ। রেন্ট, অফিস রেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। তাহলে আমরা এটাকে খরচ হিসেবে রেকর্ড করব, এবং খরচটা আমরা ক্যাশে দিছি সেই হিসেবে ক্যাশ পেমেন্টটাকে রেকর্ড করব। তাহলে দুইটা জায়গায় রেকর্ড করব, আমরা খরচ হিসেবে রেকর্ড করব, এবং খরচটা ক্যাশে দেওয়া হয়েছে, অ্যাসেট চলে গেছে, সেটাকে আমরা রেকর্ড করব। প্রাথমিক অবস্থায় আপনার একটু বুঝতে সমস্যা হবে। আস্তে আস্তে কিছু ট্রানজেকশন যখন আপনি নিজে নিজে করবেন তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখি, এটা হচ্ছে আমাদের ডেট হচ্ছে 2 মে, আমরা প্রথমে 2 তারিখ লিখলাম। তারপর আমাদের পেমেন্টটা আমরা দেখলাম $900। আমরা এক্সেলে নেগেটিভের জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে এটা নেগেটিভ দেখাবে। অপরদিকে এটা এক্সপেন্সেস আমরা $900 লিখবো। যেহেতু ওখানে আমি 900 নেগেটিভে লিখছি, মানে এটা ক্যাশকে কমাই দিবে, এখানেও আমরা এক্সপেন্সেস মাইনাস লিখবো, কারণ এটা ক্যাপিটালকে কমাই দিবে। ঠিক আছে, অথবা আপনি এটা পজিটিভলি লিখতে পারেন। পরবর্তীতে আপনি যখন ইকুইটির টোটাল ভ্যালু বের করবেন তখন ক্যাপিটাল থেকে আপনি রেভিনিউ যোগ করবেন, এক্সপেন্স বিয়োগ দিবেন, ড্রয়িংটা আপনি বিয়োগ দিবেন। তো যেভাবে ইচ্ছা আমরা করতে পারি। দেন পারচেজ 600 সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, তাহলে আমরা সাপ্লাইজ কিনলাম, টাকা দেইনি। তাহলে আমাদের কি হলো? সাপ্লাইজ কেনার কারণে আমাদের সাপ্লাইজ নামক প্রতিষ্ঠানে অ্যাসেট বাড়লো। অপরদিকে যেহেতু আমি টাকা দেই নাই, আমার কিন্তু একটা দায় বেড়ে গেল, লাইবিলিটিস বেড়ে গেল। তাহলে আমাকে লিখতে হবে, আমাকে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট রেকর্ড করতে হবে, একটা লাইবিলিটিস রেকর্ড করতে হবে, একটা অ্যাসেট রেকর্ড করতে হবে। লাইবিলিটিস এর রেকর্ডটা হবে যে লাইবিলিটিস বেড়ে গেল, অ্যাসেটের রেকর্ডটা কি হবে? অ্যাসেটটাও বেড়ে গেল, সাপ্লাইজ কেনার কারণে সাপ্লাইজ বেড়ে গেল, অপরদিকে লাইবিলিটিসটাও বেড়ে গেল, তাহলে দুইটাই বেড়ে গেল। তাহলে আমি একটা অ্যাকাউন্টে লিখবো, এটাকে সাপ্লাইজ অ্যাকাউন্টে লিখবো, আর যেটা লাইবিলিটি সেটা একটা নাম দিতে হবে। তো এরকম আমরা কিনে যখন টাকা দেই না তখন অ্যাকাউন্টিং এটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমার দুইটা লাইবিলিটি এবং টাকার পরিমাণটা হচ্ছে 600। তাহলে আমাদের এখানে আমরা একটা সাপ্লাইজ লিখবো। ঠিক আছে, সাপ্লাইজ। আর লাইবিলিটিজে আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, তো অ্যাকাউন্টস পেয়েবল। তো সাপ্লাইজ আমার পেমেন্ট হচ্ছে আমাদের কত? $600। তো এটা আমি $600 লিখবো, আমার সাপ্লাইজ বেড়ে গেল। অপরদিকে অ্যাকাউন্টস পেয়েবল আমার $600 বেড়ে গেল। দেন আমাদের 5 তারিখে পেড $125 টু অ্যাডভার্টাইজ অন দ্য কান্ট্রি নিউজ। তাহলে এখানে দেখেন, পেইড পেইড মানে পে করা হয়েছে, তাহলে আমরা ক্যাশ কমাবো, এবং এটা অ্যাডভার্টাইজমেন্ট বাবদ পে করা হবে। তাহলে আমাকে একটা খরচ রেকর্ড করতে হবে এবং ক্যাশ রেকর্ড, অনেকটা 2 তারিখের মতো। অর্থাৎ আমি $125 অ্যাডভার্টাইজমেন্ট বাবদ পে করলাম। তাহলে আমার এখানে খরচটা রেকর্ড করতে হবে, যে আমি একটা টাকা খরচ করলাম, এবং খরচের নামটাও রেকর্ড করতে হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে রেকর্ড করব। এবং ক্যাশ যে কমে গেছে সেটা আমাকে রেকর্ড করতে হবে, যে ক্যাশ কমে গেছে। তাহলে আমি ক্যাশে এটাকে নেগেটিভলি দেখাবো, ক্যাশ কমে গেছে, অ্যাসেট কমে গেছে, অপরদিকে এক্সপেন্স বেড়ে গেছে। আসেন আমরা ডেটটা দেখে নিই। ডেটটা হচ্ছে 5 তারিখ। তারপর আমার অ্যাসেট কমে গেল, অ্যামাউন্ট হচ্ছে আমাদের $125, এটা কমে গেল $125। অপরদিকে এটাকে আমরা এক্সপেন্স হিসেবে রেকর্ড করবো, এটা কিন্তু এক্সপেন্স। ঠিক আছে, $125। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। দেন রিসিভ 4000 ক্যাশ ফর সার্ভিস পারফর্ম। রিসিভ ক্যাশ ফর সার্ভিস পারফর্ম। রিসিভ ক্যাশ
ফর সার্ভিস পারফর্ম। তাহলে এটা কি চিন্তা করেন, প্রথমত ট্রানজেকশনটা পাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে এটার এফেক্ট অ্যাকাউন্ট ইকুয়েশনে কি হলো, রিসিভ ক্যাশ, তাহলে আপনার অ্যাসেট বেড়ে গেল, ক্যাশ অ্যাসেট বেড়ে গেল, আপনি সার্ভিস পারফর্ম করছেন, তাহলে এটা হলো আপনার মূল বিজনেসের যে কাজটা সেটা করলেন, তাহলে আপনার আয়, আপনি সার্ভিস দিলেন টাকা নিলেন, এটা কিন্তু আয়। আপনি মালিক থেকে নেন নাই, মালিক থেকে নিলে এটা হচ্ছে ক্যাপিটাল হতো, আপনি আপনার ক্লায়েন্টকে একটা সার্ভিস দিচ্ছেন, বিনিময়ে টাকা নিয়েছেন, তাহলে এটা আপনার আয় হিসাবে রেকর্ড করতে হবে। আপনার একটা আয় হলো সেটা রেকর্ড করবেন, এবং আপনার ক্যাশ বাড়লো সেটা রেকর্ড করবেন। তাহলে ক্যাশ বাড়লে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেটকে বাড়াবো, এবং সেই অ্যাসেটের নাম দিব ক্যাশ, অ্যাসেটকে বাড়াবো, ওইদিকে রেভিনিউকে আমরা বাড়াবো। তাহলে এটা হচ্ছে 9 তারিখ, 9 তারিখ, এবং আমরা 9 তারিখ লিখলাম এখানে, এবং টাকার পরিমাণটা হচ্ছে 4,000। আমরা ক্যাশে সেটা 4,000 লিখবো, অপরদিকে এটা আমরা রেভিনিউ হিসেবে আমরা 4,000 টাকা রেকর্ড করবো, কারণ এটা রেভিনিউ বাবদ আমি 4,000 টাকা আমার ক্যাশ আসলো। আর আপনারা এখন এখন পর্যন্ত যদি দেখেন, প্রত্যেকটা ট্রানজেকশনে কিন্তু আমি দুইটা এফেক্ট দেখাচ্ছি এটলিস্ট, কোনো কোনো ক্ষেত্রে তিন, অধিক হতে পারে। এই যেহেতু এটলিস্ট প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আমরা দুইটা রেকর্ড আমরা করি অ্যাকাউন্টিং এ, সেজন্য অ্যাকাউন্টিং এর যে সিস্টেমটা আছে এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং বলে। অর্থাৎ আমি ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং এ এই কাজটা করতেছি। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম হতে পারে, সেখানে আপনি একটা রেকর্ড করলেন, তখন এটা সাইন্টিফিক কোনো একটা মেথড হবে। আমরা অ্যাকাউন্টিং কে একটা সায়েন্স বলি কেন, বিকজ ইট ইট ইউজ দ্য সাইন্টিফিক টেকনিক্স টু রেকর্ড দ্য ট্রানজেকশন, scientific method to record the transaction. Every transaction is analyzed, and two account is identified, and the transaction is recorded into the account. Okay, আসেন এরপরেরটাতে আমরা চলে যাই। উইথড্র 1,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তাহলে এটা কিভাবে হবে, $1,000 পার্সোনাল কাজের জন্য ইউজ করা, উইথড্র করা হয়েছে। তাহলে উইথড্র যদি করা হয়, তাহলে আমরা কি করব, $1,000 উইথড্র করলাম, তাহলে $1,000 যদি উইথড্র করি, আমাদেরকে এর এফেক্টটা আমাকে দেখতে হবে। তাহলে এফেক্টটা কি, ব্যবসা থেকে ক্যাশ চলে গেল, কিন্তু ক্যাশটা কিন্তু কোনো খরচ ভাবে যায় না প্রতিষ্ঠান থেকে, কাউকে কোনো পেমেন্ট দেওয়া হয়নি, কোনো বিলের এগেনস্টে পেমেন্ট দেওয়া হয়নি, বা ব্যবসায়ের অন্য কোনো কাজে কোনো অ্যাসেট কিনাতে দেওয়া হয়নি, এটা মালিক নিয়ে গেছে। আর মালিক যখন নিয়ে যাবে, আপনারা সবসময় মনে রাখবেন, মালিক কোনো টাকা দিলে সেটাকে ক্যাপিটাল হিসেবে আমরা ট্রিট করব, মালিক কোনো টাকা নিয়ে গেলে বা কোনো পণ্য যদি নিয়ে যায়, সেটাকে আমরা ড্রয়িং হিসেবে ট্রিট করবো। তাহলে আমরা ড্রয়িং এ রেকর্ড করবো 1,000, যে মালিক ড্র করছে 1,000, উইথড্র করছে 1,000 টাকা, সেটা ড্রয়িং এ রেকর্ড করব, এবং 1,000 টাকা আমরা ক্যাশে রেকর্ড করবো, যে ক্যাশ টাকা চলে গেছে 1,000। তাহলে এটা হলো 12 তারিখ, ঠিক আছে, 12 তারিখে, তাহলে আমাদের 12 তারিখে আমাদের কি হবে, টাকাটা কত হবে, 12 তারিখে $1,000। তাহলে আমরা $1,000 এখানে আমরা নেগেটিভ লিখবো, আর এদিকে ড্রয়িং এ এটা আমাকে $1,000, ঠিক আছে, এটা হলো $1,000। দেন আমরা পরেরটাতে চলে যাই, পরের ট্রানজেকশনে। পরের ট্রানজেকশনটা হচ্ছে আমাদের পারফর্ম $5,400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা $5,400 একটা সার্ভিস প্রোভাইড করছি, বাট অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট আমরা অলরেডি অন অ্যাকাউন্ট সম্পর্কে আমরা বলছি যে অন অ্যাকাউন্ট শব্দটা যখন অ্যাকাউন্টিং এ দেখবেন, তখন ধরে নেবেন এটার কোনো পেমেন্ট হয়নি, ঠিক আছে। সেটা খরচের ক্ষেত্রে হতে পারে, অ্যাসেট পারচেজের ক্ষেত্রে হতে পারে, আপনার আপনার কোনো সার্ভিসের ক্ষেত্রে হতে পারে। এক্ষেত্রে আপনি এখানে সার্ভিস প্রোভাইড করছেন $5,400, কিন্তু আপনি কোনো পেমেন্ট রিসিভ করেন, তাহলে আপনি একটা বিল করবেন, পরে আপনি পেমেন্ট পাবেন। তাহলে এটা আমরা কিভাবে রেকর্ড করবো, যেহেতু আমরা ক্যাশ পাই নাই, আমরা ক্যাশে কোনো এন্ট্রি দিব না, কিন্তু আমরা টাকাটা পাবো, আমাদের ক্লায়েন্ট থেকে টাকাটা পাবো। তো আমরা এরকম সিচুয়েশন যখন হয় অ্যাকাউন্টিং এ, যেখানে আমরা একটা সার্ভিস প্রোভাইড করছি, একটা প্রোডাক্ট সেল করছি, কিন্তু টাকা রিসিভ করি নাই, বিল করছি, টাকা পাই নাই, তখন এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়, এবং সেটাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে রেকর্ড করি, ঠিক আছে।
আর যেহেতু এটা সার্ভিস প্রোভাইড করছি, এটা আমার আয় আয় হিসেবে রেকর্ড। তাহলে আয় রেকর্ড করব, ওইদিকে অ্যাকাউন্ট রিসিভেবল কে রেকর্ড করবো। তাহলে আমরা 15 তারিখে আসি, আমরা আয় রেকর্ড করব। তাহলে আয় রেকর্ড করব এবং অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করব, এবং অ্যাকাউন্ট রিসিভেবল হবে কত টাকা আমাদের? 4,500 টাকা, 5,400 টাকা। তাহলে আমাদের 5,400 টাকা, আর রেভিনিউতে আমরা 5,400 টাকা রেকর্ড করব। তাহলে হয়ে গেল, আমাদের রেকর্ড হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে র্যাপ টেক্সট করে দিই। অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেল, ওটাকে একটু বড় করে দিলাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার রেকর্ড হয়ে গেল। দেন আমি এরপর যাচ্ছি পরের ট্রানজেকশনে। পেইড 2,500 ফর এমপ্লয়ি স্যালারিজ। ফলে এখানে আপনার প্রত্যেকটা ট্রানজেকশন পার পর করে আপনি কিন্তু দুইটা অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করবেন। আপনি পারলে আহ, যখনই আপনি প্রথমে অঙ্কটা পড়বেন তখনই এই কাজটা করে ফেলবেন। তো এখানে এমপ্লয়ি স্যালারিজ বাবদ $2,500 পে করলো। ভেরি সিম্পল, আমরা তাহলে স্যালারিজ অ্যাকাউন্টে আমরা খরচ হিসাবে এটাকে রেকর্ড করব, একটা রেকর্ড। আরেকটা রেকর্ড হবে ক্যাশ রেকর্ড, ক্যাশ কমে গেল, এক্সপেন্স বেড়ে গেল, বা এটাকে আমরা রেকর্ড করবো এক্সপেন্স হিসেবে। তাহলে আগের মতোই আমরা 17 তারিখে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে কত? $2,500। $2,500 আমি রেকর্ড করলাম এক্সপেন্স হিসেবে, এটাকে আমি $2,500 রেকর্ড করলাম। ঠিক আছে, দেন এটা কিন্তু আমরা নেগেটিভ রেকর্ড করতে হবে, এটা পেমেন্ট, আমরা ভুল করলাম, এটাকে পেমেন্ট, এটা পেমেন্ট, এটা নেগেটিভ রেকর্ড হবে। তারপর আসেন 17 পরে 20, পেইড সাপ্লাইজ পারচেজ অন অ্যাকাউন্ট অন মে 3। তাহলে মে 3-তে যে পারচেজ করলাম 600 সাপ্লাইজ অন ক্রেডিটে, সেটা এই ডেটে এসে পে করলাম। ঠিক আছে, যদি পে করে থাকি তাহলে আমাদের কি হবে? আমরা যেহেতু টাকাটা পে করছি, তাহলে আমাদেরকে রেকর্ড করতে হবে যে লাইবিলিটিটা, আমরা এটা যখন আমরা পারচেজ করছিলাম তখন আমরা লাইবিলিটি রেকর্ড করছিলাম যে টাকা দিতে হবে। এখন টাকা পে করছি, তাহলে আমার লাইবিলিটি কমে গেল, আর পেইড করছি যেহেতু ক্যাশটাও কমে গেল। ঠিক আছে, তাহলে একটা অ্যাকাউন্ট হবে ক্যাশ, ক্যাশ কমে গেল সেটা রেকর্ড করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ইকুয়েশনের অ্যাসেটে রেকর্ড করতে হবে, ইকুয়েশনের লাইবিলিটি যে একটা রেকর্ড, একটা লাইবিলিটি কমে গেল এবং আমাদের ক্যাশও কমে গেল। তাহলে ক্যাশটা কত কমে গেল? $600। আমরা 20 তারিখে $600 কমে গেল আমাদের, এবং সেই $600 কিসে? লাইবিলিটির আমরা $600 পে করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটাও কমপ্লিট। দেন 23 তারিখে বলতেছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ 4,000 ফর সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট অন মে 15। রিসিভ ক্যাশ পেমেন্ট অফ 4,000 ফর সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট অন মে 15। মে 15 তারিখে আমরা $4,000 রিসিভ করলাম $4,000 ফর সার্ভিস পারফর্ম। তাহলে আগে একটা সময় 9 তারিখে সার্ভিস পারফর্ম করছিলাম, টাকা পাইনি। এখন সেই ক্যাশ পেমেন্ট আমরা রিসিভ করছি, যেটা মে 15 তারিখে আমরা পারফর্ম করছিলাম। তাহলে নাকি মে 15 সরি, 5,400 টাকা সার্ভিস পারফর্ম করছিল। তো 4,000 আমরা 4,000 টাকা রিসিভ করলাম। তাহলে এটা কিন্তু কোনো সার্ভিস পারফর্ম অ্যাকাউন্ট করিনি, এটা মে 15তে আমরা সার্ভিসটা পারফর্ম করছিলাম, টাকাটা এখন রিসিভ করছি।
তাহলে আমরা টাকা এখানে দুইটা পক্ষ আমাকে আইডেন্টিফাই করতে হবে, দুইটা অ্যাকাউন্ট। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, সেটা বেড়ে যাবে। আর অপরদিকে আরেকটা অ্যাসেট কমে যাবে। অর্থাৎ যখন আমরা রেকর্ড ওই 15 তারিখে রেকর্ড করছিলাম, তখন এটাকে আমরা রিসিভেবল হিসেবে রেকর্ড করছিলাম, অ্যাসেট বেড়ে গেছে। এখন ওই একটা অ্যাসেট কমতেছে আর একটা অ্যাসেট বেড়ে যাচ্ছে। তাহলে 23 তারিখে আমাদের আসেন, 23 তারিখে, 23 তারিখে আমাদের আহ $4,000 আমরা রিসিভ করছি। তাহলে আমরা $4,000 রিসিভ করলাম। আর কিসের এগেইনস্টে? এই 5,400 থেকে আমরা $4,000 রিসিভ করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার এটা হয়ে গেল। তাহলে এখানে এটা কমে গেল নেগেটিভ, এটা বেড়ে গেল পজিটিভ। ঠিক আছে, দেন borrowed 5,000 ফ্রম ব্যাংক। আমরা এখানে একটা জিনিস আমি বলতে চাই যে অন্যগুলা দেখেন পজিটিভ পজিটিভ যখন একই সেকশনে এই ট্রানজেকশনটা ইকুয়েশনের শুধু অ্যাসেট সাইডকেই হিট করছে, এবং একটা অ্যাসেট বাড়ছে একটা অ্যাসেট কমছে। অন্যগুলো কিন্তু উভয় সাইডে এফেক্ট করছে। ঠিক আছে, উভয় সাইডে এফেক্ট করলে একটা এই দিকে বাড়লেও ওই দিকেও বাড়তে হবে, কারণ অ্যাকাউন্ট ইকুয়েশনটা সমান হইতে হবে। এদিকে কমলেও উপর দিকেও কমতে হবে, না হলে অ্যাকাউন্ট ইকুয়েশনটা অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি সেটা হবে না। তো সেজন্য আমরা আহ, যদি উইদিন একটা অ্যাসেটের মধ্যে থাকে, অথবা এই সাইডে দুইটা ট্রানজেকশন হয়, তাহলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এখানে যদি হয় একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। একটা অ্যাসেট একটা লাইবিলিটিস বা একটা ইকুইটি হইলে তখন ইনক্রিজ অর ডিক্রিজ হবে, এটা খেয়াল রাখবেন। তারপর borrowed 5,000 ফ্রম ব্যাংক অন এ নোট পেয়েবল। তাহলে ব্যাংক থেকে $5,000 আমরা নোট পেয়েবল বাবদ ব্যাংক থেকে আমরা ধার নিছি। তাহলে ধার নিলে আমার ক্যাশ বেড়ে গেল, বড় করলাম ব্যাংক থেকে, তাহলে আমার $5,000 ক্যাশ বেড়ে গেল। অপরদিকে ব্যাংকের কাছে আমার একটা লাইবিলিটি, লাইবিলিটিটার নাম বলে দিছে নোট পেয়েবল। তাহলে এই টাকাটা আমরা, নোট পেয়েবল হচ্ছে একটা গ্যারান্টি দাও ব্যাংকে যে আমি 3 বছর পরে, আমি 3 মাস পরে বা 6 মাস পরে আপনাকে টাকাটা দিব, উইথ 5 or 6 or 10% or 15% ইন্টারেস্ট, এরকম। তো $5,000 আমি রিসিভ করলাম 26 তারিখে। ঠিক আছে, $5,000 রিসিভ করলাম ব্যাংক থেকে ক্যাশ। আর আমার $5,000 লাইবিলিটি বেড়ে গেল। তাহলে আমি এটাকে লিখবো নোটস পেয়েবল, নোটস পেয়েবল। ঠিক আছে, আমি নোটস পেয়েবল লিখবো। দেন পারচেজ ইকুইপমেন্ট 4,200 অন অ্যাকাউন্ট। সেম থিং, আপনি চিন্তা করেন ইকুইপমেন্ট কিনলাম কিন্তু টাকা দেইনি। তাহলে আমার ইকুইপমেন্ট নামক অ্যাসেট বেড়ে গেল, অপরদিকে একটা লাইবিলিটি বেড়ে গেল যেহেতু টাকা দিইনি, এবং সে যেহেতু এটা অ্যাসেট কিনে টাকা দিইনি, এটা আমরা অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে লিখবো। তাহলে 29 তারিখে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 4,200। তাহলে আমার 4,200 একটা অ্যাসেট বেড়ে গেল, সেটা হচ্ছে ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্ট যেহেতু এখানে অলরেডি নাই, তাহলে আমি 4,200 আমি এখানে লিখে নিলাম। ঠিক আছে, তারপর অপর দিকে আমার একটা লাইবিলিটি বেড়ে গেল 4,200, সেটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলবো। ঠিক আছে, দেন আমাদের লাস্ট ট্রানজেকশন 275 পেড ফর ইউটিলিটিস। ইউটিলিটিস একটা এক্সপেন্স, টাকা পে করলাম, ক্যাশ কমে যাবে। হ্যাঁ, তাহলে আমরা টাকা হলো $275 পে করছি, তাহলে পে করলে ক্যাশ কমে যাবে। ঠিক আছে, আমরা ইকুয়েশনের অ্যাসেট সাইডে একটা দিলাম, আর এটাকে আমরা খরচ হিসেবে রেকর্ড করবো $275। ঠিক আছে, তাহলে এই আমাদের সবগুলা ট্রানজেকশন আমরা কিন্তু অ্যানালাইসিস করে ফেললাম, এবং ইকুয়েশনে এর এফেক্ট দেখা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে নিচে যোগ করতে হবে। আমরা টোটাল একটা ফিগার বের করবো এখানে, প্রত্যেকটা টোটাল। তো টোটাল আমরা জানি, এখানে আমি এক্সেলে করার কারণ হচ্ছে দ্রুত যেতে করতে পারি, আমি সবগুলো যোগ করে নিলাম এখানে। তাহলে আমার এটা বের হয়ে গেল, ক্যাশের ব্যালেন্সটা বের হয়ে গেল, এবং আমার প্রত্যেকটা ব্যালেন্স বের হয়ে গেল। এখানে আমার দুইটা ঘর প্রয়োজন নাই, আমার দুইটা ঘর আমি রাখছি, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এন্টার কলাম। তাহলে আমার এটা হয়ে গেল।
এখন পরীক্ষার খাতায় আপনার কয়টা গড় হবে সেটা কিভাবে বুঝবেন? আপনি যখন প্রথমে এই অঙ্কটা পড়বেন তখন আপনি অ্যাকাউন্ট গুলাকে তখনই আইডেন্টিফাই করে ফেলবেন কয়টা গড় আপনার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনি আপনার গড় গুলা করবেন। পারলে একটা অ্যাসেট একটা লাইবিলিটিস গড় বেশি করেন, আর কম করলে কিন্তু আপনার কাটাকাটি করতে হবে, একটা গড় বেশি থাকলে সমস্যা হয় না। হ্যাঁ, তারপরও যে অঙ্কটা সুন্দরের জন্য আপনি যদি আগে থেকে একদম জেনে তারপর গড় করেন তাহলে কিন্তু আপনার সুবিধা হয়। ঠিক আছে, অথবা অ্যাসেটের জন্য কিছু জায়গা খালি রেখে আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করলেন, লাইবিলিটির জন্য একটা অ্যাড করলেন, আর ইকুইটিতে চারটা গড় থাকেই। এটা তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার। তো এটা একটা ট্রিকি ব্যাপার। তারপর আপনাকে যেটা করতে হবে, খাতাটাকে ল্যান্ডস্কেপে করবেন, পরীক্ষার খাতায় বাসায় যে ওখানেই করে। ঠিক আছে, এখন ইন্ডিভিজুয়াল ব্যালেন্স বের হইলো প্রত্যেকটা অ্যাকাউন্টের। এখন আমি ইকুয়েশনটা যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস বা ওনার সিকিউরিটি সেটা আমি প্রমাণ করব। তো এখানে আমি সবটার একটা ব্যালেন্স বের করব। আমি মার্জ করে দিলাম, এটাকে মার্জ করে দিলাম, এটাকে মার্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি ইকুয়াল দেই, ইকুয়াল সাম, তাহলে আমার হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। সাম মানে হচ্ছে যোগ করে নিচ্ছে সে। আমি এটাকেও দিলাম ইকুয়াল সাম, আমি এখান থেকে এখান পর্যন্ত যোগ করে নিলাম। তারপর এটাকে আমি এইভাবে করলাম ইকুয়াল সাম, তারপর এটাকে এখান থেকে এখান পর্যন্ত যোগ করে নিলাম। তাহলে আমার টোটাল অ্যাসেট $20,800, আর লাইবিলিটিস হচ্ছে $9,200, ইকুইটি হচ্ছে $11,600। ঠিক আছে, তো এটা গেল। আমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারি। আমি এটা এখানে লিখে নিলাম, এটাকে আমরা এখন আমরা অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আর দরকার নাই, আমি আসলে প্রয়োজন নেই এই ঘরটার, আমি এটা ডিলিট করে দিই। তাহলে আমি এখন একটু চেক করি এই যে 9,200 এবং আহ, আমি যদি 9,200 এটা এবং এটা যোগ করি তাহলে আমার 20,800 হচ্ছে। তার মানে আমার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে আমরা অ্যাকাউন্টিং কোয়েশ্চনটা প্রুভ করলাম। অর্থাৎ প্রতিষ্ঠানের যা অ্যাসেট হবে সেটা প্রথমে ওই অ্যাসেট লিকুইডেশন পিরিয়ডে, অর্থাৎ কোম্পানিটা যদি বন্ধ হয়, প্রথমে লাইবিলিটি হোল্ডারদের 9,200 টাকার দাবি পরিশোধ করা হবে, দেন 11,600 টাকা ওনার্স নিয়ে যাবে। তাহলে এই জন্য আমরা লাইবিলিটিসটাকে প্রথমে লিখছি, ইকুইটিটাকে পরে লিখছি। ঠিক আছে, অর্থাৎ লাইবিলিটি হোল্ডারদের দাবিটা প্রথমে পরিশোধ করা হয়, ইকুইটি হোল্ডারদের বা শেয়ার হোল্ডারদের দাবিটা আমরা রেসিডুয়াল ক্লেম বলি, তাহলে তারা সবার পরে দিবে। এভাবে করে আমরা একটা ট্রানজেকশন অ্যানালাইসিস করতে পারি। তাহলে আমাদের এই ট্রানজেকশন অ্যানালাইসিসটা আমাদের কমপ্লিট, এবং আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যদি না বুঝেন নেক্সট ক্লাসে আসার পর আমাকে জিজ্ঞাসা করবেন, কোন কোন জায়গায় ফার্দার কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হলে আমি সেটা সেখানে দেখাবো। তারপর তার আগে আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখবেন। তারপর আমরা সেকেন্ড পার্টে চলে যাই, একটা ইনকাম স্টেটমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্টের মূল কাজ হচ্ছে প্রফিট থেকে একটা প্রফিট এবং লস বের করা। তো আমি প্রফিট এন্ড লস যদি আমি বের করতে চাই, আমি নিচে নিচে করছি, এখানে করতেছি আমি। ঠিক আছে, চলে যাচ্ছে। ইনকাম স্টেটমেন্ট যদি আমি করতে চাই, আমি আবার এখানেই করি, এটা পুরোটা যেহেতু চলছে ম্যাট্রিক্স কনসাল্টিং, আমি নিচে লিখলাম ইনকাম স্টেটমেন্ট, তারপর আমি এর নিচে লিখলাম ফর দ্য মান্থ অফ মে। মে, ঠিক আছে, ফর দ্য মান্থ অফ
মে। ফর দ্য মান্থ আমি এটা এভাবে লিখতে হয়, ফর দ্য মান্থ এন্ডেড মে 31 সেপারেটিস 2024। তাহলে আমাদের আমরা এখানে একটা আহ, বড় কলাম রাখবো, এখানে একটা টাকার কলাম রাখবো, এটাকে ছোট করে দিই, ঠিক আছে। এটা আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে টাকার কলাম দিচ্ছি, প্রয়োজনে এটা বড় করে। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব এই শব্দটা লিখবো, ফর দ্য মান্থ এন্ডেড। যদি 1 বছর হয়, ফর দ্য ইয়ার এন্ডেড আমরা লিখবো যে ডেটে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা প্রথমত আহ, যে কাজটা করব এখানে, এখানে প্রথমে আমরা রেভিনিউজ গুলা লিখবো, ঠিক আছে। আমরা রেভিনিউজ গুলা প্রথমে লিখবো। আহ রেভিনিউজটা হবে রেভিনিউজ, এটা খুবই সিম্পল কাজ। রেভিনিউজ, আমরা রেভিনিউজ দেখতেছি এখানে 4,000, 5,400 এবং মিলে টোটাল 9,400। আমরা রেভিনিউজ 9,400 লিখবো। আমরা প্রফিট কিভাবে বের করবো? আয় থেকে ব্যয় বাদ দিব, লেস এক্সপেন্সেস, ঠিক আছে, লেস এক্সপেন্সেস। তো আমরা এক্সপেন্সেস গুলো যদি আমি ইন্ডিভিজুয়ালি লিখি, ঠিক আছে, আমি এখানে একটা বর করি। এক্সপেন্সেস গুলো আমাদের কয়টা এক্সপেন্স? তিনটা। 2 তারিখে একটা, 5 তারিখে একটা, 15 তারিখে একটা। তো 2 তারিখের এক্সপেন্সটা আমি আহ যদি বলি, 2 তারিখের এক্সপেন্সটা হচ্ছে অফিস রেন্ট, ঠিক আছে। তাহলে আমি অফিস রেন্ট লিখলাম, অফিস রেন্ট, আমার অফিস রেন্ট হচ্ছে $900। তারপর হচ্ছে আমাদের 5 তারিখে একটা এক্সপেন্স আছে, 5 তারিখেরটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হচ্ছে $125, $125। এবং আহ আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে, ও, চারটা আছে, পেড স্যালারিজ। স্যালারিজ হচ্ছে আমাদের স্যালারিজ হচ্ছে আমাদের $2,500। এবং ফাইনাল ইউটিলিটিস বাবদ আরো আছে $275। $275। তাহলে আমার এগুলো হচ্ছে আমার খরচ। আমি যদি চারটাকে এখানে যোগ করে বসাই, ফর্মুলা দিয়ে করে নিচ্ছি, তাহলে আমার এটা আমার টোটাল এক্সপেন্স। এখন আমার টোটাল আয় থেকে টোটাল ব্যয় বিয়োগ দিব, খুবই সিম্পল ব্যাপার। তাহলে আমার নেট ইনকাম অবলিক লস সেটা বের হয়ে যাবে। তো আমরা বুঝতেছি নেট ইনকাম হবে এখানে, যেহেতু আমাদের রেভিনিউ বেশি, এক্সপেন্স কম, সুতরাং আমাদের $5,600 আমাদের আহ কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের কাজ কি? ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে আপনার প্রফিট অথবা লসটা ক্যালকুলেট করা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে প্রফিটটা ক্যালকুলেশন করে নিলাম। প্রফিটটা হচ্ছে 5,600। তাহলে প্রফিট ক্যালকুলেশন কিভাবে করতে হয়? আমরা রেভিনিউ থেকে এক্সপেন্সটা বিয়োগ দিব, তাহলে প্রফিটটা বের হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদেরকে আরেকটা স্টেটমেন্ট করতে বলছে, যে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে মূলত আমরা ইকুয়েশনের যে অ্যাসেট এবং লাইবিলিটিস গুলো আছে সেগুলো আমরা দেখাবো। আমি আরেকটা কলাম করে নিচ্ছি এখানে না করে, ঠিক আছে। আমি এরকম এটা কপি করে নিচ্ছি এবং এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এটার নাম হচ্ছে, নাম দেবো আমরা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের বেলায় আবার এই শব্দটা ব্যবহার করা যায় না, ফর দ্য মান্থ ইনডেট। এটা ব্যালেন্স শিট যে কোনো ডেটে আমি করতে পারি, এই জন্য এটার পূর্বে লেখা হয় এট
মে 2024। আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার কি হবে, এখানে কিন্তু আপনার মার্কস কাটা যাবে যদি আপনি এই লেখাতে ভুল করেন। তাহলে এখানে লিখবেন ফর দ্য মান্থ ইন্ডেড, আর এখানে লিখবেন এট May 31, 2024। ঠিক আছে। এখন অ্যাসেট, আমরা এখানে ইকুয়েশনটা দেখাবো। আমরা দুইটা টাকার ঘর রেখে দিচ্ছি এখানে, এটা একটা টাকার ঘর, দেন এটা একটা টাকার ঘর। ঠিক আছে। তো প্রথমে আমরা অ্যাসেট গুলা লিখবো। অ্যাসেটস, অ্যাসেট গুলার মধ্যে আমি দেখে দেখে বসাই দিব এখান থেকে। প্রথমে আমরা নর্মাল ব্যালেন্স শিট করবো, পরে আমরা আস্তে আস্তে ক্লাসিফাইড ব্যালেন্স শিট কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। তো এখানে আমরা আমরা কিন্তু এখান থেকেই আমাদের ট্রানজাকশন অ্যানালাইসিস থেকে আপনি অ্যাসেট গুলা নিবেন, ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট। তো এখান থেকে আমরা ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, চারটা asset। তাহলে আমি ক্যাশ লিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম, তারপর সাপ্লাইজ লিখলাম, তারপর আমরা সাপ্লাইজের পরে আরেকটা কি আছে আমাদের, সাপ্লাইজের পরে ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট আছে আমাদের একটা ইকুইপমেন্ট। আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। আমি এই ফিগার গুলো এখান থেকে নিয়ে আসবো। ক্যাশেরটা আমি ক্যাশ থেকে নিয়ে আসবো। ক্যাশ আছে আমাদের 14,600, ইকুয়াল দিয়ে নিয়ে আসছি আমি। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা দেখতেছি 1,400, অ্যাকাউন্ট চলে আসবে, ইকুয়ালস দিয়ে ওখানে আপনারা নিয়ে যাবেন, তাহলে চলে আসবে। সাপ্লাইজ, সাপ্লাইজ আমাদের 600। ইকুইপমেন্ট আমরা দেখতেছি, ইকুইপমেন্ট হচ্ছে 4,200। তাহলে আমরা সবগুলো অ্যাসেট চলে আসলো। এখন আমি এটা যদি ইকুয়াল দিই এখানে, সাম, এটা আমি যোগ করে নিলাম এখানে, টোটাল অ্যাসেটটা আমার বের হয়ে গেল 20,800। ঠিক আছে। এখন আমরা নিচে লিখবো লাইবিলিটিজ এন্ড ইকুইটি, লাই বিআই, লাইবিলিটিজ এন্ড ইকুইটি। অর্থাৎ ট্রানজেকশন অ্যানালাইসিসে যেগুলো আমরা লিখলাম সেগুলো এখানে আমরা লিখবো, বাট প্র্যাকটিক্যালি ব্যালেন্স শিট কিভাবে করা হয় সেটা এখানে আমরা, ব্যালেন্স শিটের ফরম্যাটটা আমরা এখানে বুঝতে পারছি। ঠিক আছে। তো এখন লাইবিলিটিজ এর মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, লাইবিলিটি আছে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল, দুইটা দুটা লাইবিলিটিজ আছে। আমি অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম, দেন নোটস পেয়েবল, নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল কত আছে আমাদের, আমরা যদি দেখি অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের 4,200 এবং 5,000। তো আমরা ইকুয়াল দিয়ে নিয়ে আসি, সেটা সুবিধা, ওখানে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে এখানে অটো চেঞ্জ হয়ে আসবে। দেন নোটস পেয়েবল আমাদের আছে 5,000। ঠিক আছে। তাহলে আমাদের টোটাল লাইবিলিটিজ আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমাদের টোটাল লাইবিলিটিজ হচ্ছে 9,200, আমাদের চলে আসলো 9,200। ঠিক আছে। এখন আমাদেরকে এটার সাথে ইকুইটিটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে। আমি এখানে এটার একটা আলাদা হেডিং দিতে চাই, ইন্টারো, কন্ট্রোল জে করে দিতে চাই, স্যার ইন্টারো। তাহলে এখানে আমরা প্রথমে লাইবিলিটিসটা লিখব, লাইবিলিটিস। ঠিক আছে, এটাকে আমরা মধ্যে নিয়ে আসি। ঠিক আছে। আবার ইকুইটি লিখবো আমরা, ইকুইটিস। তো এটা আমরা ওনার সিকিউরিটি বলি। তো ওনার সিকিউরিটি, এখানে ওনার সিকিউরিটিটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ক্যাপিটাল, ক্যাপিটালটা আমরা জানি কার ক্যাপিটাল, এটা হচ্ছে ট্রিক্সিমেই। হ্যাঁ, ট্রিক্সিমেই তার ক্যাপিটাল। তো আমি এখানে আমি লিখতে পারি ট্রিক্সিমেই অ্যাপোস্ট্রোফি এস ক্যাপিটাল। তো আমি ক্যাপিটাল কত টাকা আমি নিয়ে আসবো আমার ট্রানজাকশন অ্যানালাইসিস থেকে। ক্যাপিটাল আমি জানি 7,000 টাকা। ঠিক আছে। দেন এটার সাথে আমি অ্যাড করব
রেভিনিউ, সরি, নেট প্রফিট। নেট প্রফিট, তো যদি লস হয় তাহলে এটা কিন্তু নেগেটিভ, এখানে আমি লেস করব। যদি প্রতিষ্ঠানে লস হয় তাহলে আমি কিন্তু এটা নেগেটিভ করব। তো এখানে নেট প্রফিট পাবলিক নেট লস, আমরা জানি নেট লস, ঠিক আছে, নেগেটিভ হবে। তো আমাদের উক্ত অঙ্কে প্রফিট আছে আমাদের, ঠিক আছে, আমরা প্রফিটটা নিয়ে আসবো। তো প্রফিটটা হচ্ছে আমাদের 5,600, এটা আমরা যোগ করব। এটা থেকে আমরা লেস দিব ড্রয়িং। ড্রয়িং, তো ড্রয়িংটা আমরা ক্যালকুলেশন করব, করা আছে আমাদের, ড্রয়িংটা হচ্ছে আমাদের 1,000 টাকা, ঠিক আছে। তো এটা নেগেটিভ চলে আসতেছে, এটা নেগেটিভ আসলে তো হবে না। হ্যাঁ, আমরা এভাবে করে লিখি, তাহলে নেগেটিভ এখানে না দেখানোটাই বেটার, অথবা মাইনাস দিয়ে আপনি লিখতে পারেন, অনেকে লেখে, লেখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি লিখি, আপনারা নেগেটিভ লিখলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ড্রয়িং, তো এটা এরকম ভাবে লিখবেন না, আপনারা অ্যাকাউন্টিং যখন লিখবেন এটা ব্র্যাকেট দিয়ে লিখবেন। তাহলে এখানে যেহেতু আমি ব্র্যাকেটটা ইনপুট দিতে পারতেছি না, ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস, সে মাইনাস নিয়ে নিচ্ছে। তো এখন আমি টোটালটা যোগ করি, তাহলে এটা প্রফিটের ক্যাপিটালের সাথে প্রফিটটা অ্যাড হবে, ঠিক আছে। আর প্লাস, এটা যেহেতু মাইনাস হয়ে আছে, তাহলে এটা প্লাস দিতে হবে, নাহলে মাইনাস হবে না। তাহলে 11,600, আপনি দেখেন 11,600 টাকা আমার চলে আসলো। আমি কিন্তু এটা এবং এটা যোগ করছি, এটা বিয়োগ করলাম। তাহলে এখন আমার টোটাল, হ্যাঁ, আমি যদি বলি টোটাল, টোটাল কত, তাহলে টোটালটা আসতেছে আমার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে। তাহলে আমার 20,800, তাহলে আমরা দেখতেছি টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি। এখানে আমি একটা টোটাল কলাম দিতে পারি, টোটালটা আমি এখানে না লিখে, হ্যাঁ, ফর্মুলাটা এখানে নিয়ে আসতে পারি, না এটা আসে নাই, সাম, তাহলে আমার এটা তুলে নিই। তাহলে আমার দেখা যাচ্ছে আমার 20,500 টাকা অ্যাসেট, এবং লাইবিলিটিজ 9,200, ইকুইটিজ হচ্ছে 11,600। ইকুইটি কিভাবে ক্যালকুলেশন করে এটা মনে রাখতে হবে, ক্যাপিটাল প্লাস প্রফিট মাইনাস, যদি লস হয় তাহলে মাইনাস লস মাইনাস ড্রয়িং ইকুয়াল টু ইকুইটি বের হবে। তারপর আপনি লাইবিলিটিজ এর সাথে ইকুইটি যোগ করবেন, তাহলে আপনি টোটালটা পেয়ে যাবেন। এখানে আমরা টোটালটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে দুই দিকে আমার ইকুয়েশনটা প্রুভ হলো, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা মূলত এই ব্যালেন্স শিট তৈরি করি। তাহলে ব্যালেন্স শিটে কি দেখানো হয়, ব্যালেন্স শিটে আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে ডিটেলস দেখানো হয়, ঠিক আছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আপনি এখানে ডিটেলস পাবেন। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, ব্যালেন্স শিট কিভাবে তৈরি করতে হয়। আমরা পরে ইন ডিটেলস ব্যালেন্স শিট তৈরি করা শিখবো, আরো আমরা আরো পরবর্তীতে আরো ব্যালেন্স শিট করা, কিভাবে ডিটেলস ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তাহলে ব্যালেন্স শিটে কি ইনফরমেশন পাওয়া যায়, ব্যালেন্স শিটে পাওয়া যায় একটা প্রতিষ্ঠানের অ্যাসেট কত আছে, লাইবিলিটিস কত আছে, ইকুইটি কত আছে, এবং অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভ্যালুস গুলো এখান থেকে জানা যায়। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যালেন্স শিট তৈরি করে বাস্তবে, এবং ব্যালেন্স শিট থেকে আপনি এই ইকুয়েশনের রেজাল্টটা জেনে নিতে পারবেন। আর ইনকাম স্টেটমেন্ট থেকে একটা প্রতিষ্ঠানের আপনার পারফরমেন্সটা বুঝতে পারবেন, যে তার অ্যাসেট কত, লাইবিলিটিস কত, সরি, তার আয় কত, ব্যয় কত, এবং আলটিমেটলি তার প্রফিট কত, সেটা আপনি, বা তার লস হয়েছে কিনা সেটা আপনি ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারবেন। তাহলে ব্যালেন্স শিট আপনাকে বলতেছে প্রতিষ্ঠানের পজিশনের কথা, অ্যাসেট লাইবিলিটিস ইকুইটির কথা, এবং ইনকাম স্টেটমেন্ট আপনাকে বলতেছে পারফরমেন্সের কথা, অর্থাৎ প্রফিট ও লসের। তাহলে এভাবে আমরা করব, পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসতে পারে। আহ যদি আসে, তাহলে আপনারা এই প্রসিজার আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা করবেন, ঠিক আছে। তাহলে করার সময় কি করবেন, আমি আবার একটা ওভারভিউ দিচ্ছি। প্রথমে আপনারা পুরো অঙ্কটা পড়বেন, কয়টা অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে সেটা আপনি আহ বোঝার চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী আপনারা ল্যান্ডস্কেপে গড়টা করবেন, ঠিক আছে। ল্যান্ডস্কেপে গড়টা করার পর, ল্যান্ডস্কেপে করার পর কয়টা গড় করবেন আগে থেকে ঠিক করে নেবেন, তাহলে কাটাকাটির সম্ভাবনা কম। তারপর এভাবে করে নিচে টোটালটা লিখবেন। এখানে অনেকে একটা কলাম এড করে কারণ মানে ট্রানজেকশনটা লেখার জন্য, সেটা আপনি করতে পারেন। যেহেতু
এটা অনেক বড় ঘর হয়ে যায়, আমি না লিখলেও চলবে, আমরা বুঝে নিব। তবে এখানে লিখলে আপনি লিখতে পারেন, যেমন পহেলা মে এটা হলো ক্যাপিটাল ইনভেস্টেড, এটা হচ্ছে র্যান্ড এক্সপেন্স পেইড, এরকম করে অনেকে এখানে একটা কলাম অ্যাড করে, আপনিও করতে পারেন, এটা ডেট কলাম, না করলে কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের ট্রানজেকশন অ্যানালাইসিস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। কারো আপনারা দেখেন, দেখে যদি কোনো কোশ্চেন আপনাদের মধ্যে অ্যারাইজ হয়, আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করুন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।